আসুন বিচে নামি, প্লিজ, না করবেন না। তুমি নামো, আমি এখানে আসি। সিরাত আজ শুনলে তো জোর করে হাত ধরে টেনে নিয়ে গেল হাঁটু সমান পানির কাছে। তারপর হাতে পানি নিয়ে ছেলেটার দিকে অনবরত ছিটিয়ে দিতে থাকলো। খিলখিল করে হাসছে সে। প্রমুখ মুখে হাত দিয়ে ধমকাধমকি করছে, সাবধান করছে বারবার, ভুলেও যেন আর গভীর পানিতে না যায়। একবার পা পিছলে গেলেই সর্বনাশ। সেই ভয়ে কলিজা কেঁপে উঠছে তার। বারবার সিরাতকে দৌড়াদৌড়ি করতে না করছে, কিন্তু সিরাত তাকে পাত্তাই দিচ্ছে না। পা আস্তে আস্তে পেছনে নিয়ে যত পারছে ভিজিয়ে দিচ্ছে। প্রমুখ দুপা এগিয়ে গেলে সিরাত দুই পা আরো পেছায়। বউকে অনেকবার বুঝাতে না পেরে সে ব্যর্থ হলো। মাথায় বুদ্ধি আসতে সে সিরাতকে জব্দ করতে বাঁকা হেসে হনহনিয়ে মেয়েটার সামনে যায়। চট করে তার পেছন থেকে পেট শক্ত করে জড়িয়ে মেয়েটাকে উপরে উঠায়। সিরাতের পা বালু থেকে শূন্যে ঝুলছে। আজ কত ভিজতে পারে সে তাই দেখবে। সিরাত থতমত খেয়ে চিৎকার করে উঠে চিল্লিয়ে বলল, নামান বলছি, কি হচ্ছেটা কি? ভুল হয়ে গেছে, আর পানি ছুঁবো না, তবুও নিচে নামান। সমুদ্রের ঢেউয়ের পানি উথাল পাথাল করছে। বাতাসে শাঁ শাঁ শব্দে প্রমুখ এবার ঝপাত করে সিরাতকে পানিতে ফেলে দিল। নিজেও গা ভাসিয়ে দেয় সমুদ্রের পানিতে। একসাথে দীর্ঘক্ষণ সময় আনন্দে কাটিয়ে বীজ থেকে উঠে পড়ল। ভেজা দেহে সিরাতকে দেখে মন খারাপ হলো। চোয়াল শক্ত করে রাগ সংবরণ করে। আজই শেষ দিন, এরপর কখনো সে ভুল করবে না। যে ভুলে সিরাত ভেতরে ভেতরে কষ্ট পায়, অস্বস্তিতে ভুগে। প্রমুখ মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখলো কেমন গোমরা করে রেখেছে। তাছাড়া আবারও বুঝি অসভ্য লম্পট কিটগুলো বইয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকবে, সেটা ভেবে একটানে নিজের গায়ের কালো শার্ট খুলে ফেললো, সিরাতের গায়ে পরিয়ে দিয়ে পড়ল, এবার চলো, আমার মাপের শার্ট তোমার হাঁটু পর্যন্ত ঢেকে যাবে, কেউ তাকাবে না। সিরাত মুগ্ধ হলো তার কথায়, চিন্তায়। আসলে সে এতক্ষণ মনে মনে এটাই ভাবছিল। কেমন জানি লজ্জা পাচ্ছিল এত মানুষের সামনে দিয়ে ভেজা দেহে হোটেলে যেতে। শার্ট শক্ত করে ধরে সারা গায়ে জড়িয়ে দাঁত বের করে হাসলো। প্রমুখ দেখলো সেই হাসি, কিন্তু মাথা গরম থাকায় ভোতা মুখ করে রইল। ভেজা দেহ নিয়েই দুজনে হোটেলে ফিরে যায়। গায়ে তাদের বালুতে মাখামাখি। লম্বা সাবান নিয়ে খুব কষ্টে বের হলো ওয়াশরুম থেকে। সিরাতের চুল থেকে বালু পরিষ্কার করলো অনেক কষ্টে। দুপুরে লাঞ্চ করে সিরাত শুয়ে রেস্ট নিতে থাকলো। প্রমুখ ফোন ঘাটাঘাটি করে। সিরাতের উদ্দেশ্যে বলল, উঠো, কথা আছে। সিরাত কপাল কুঁচকে মিনমিন সুরে বলল, আবার কি কথা? সরি, কখনো ভেবে দেখিনি ব্যাপারটা এত বাজে হবে। সিরাত ঠোঁট উল্টে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সোজা সাপটা বলবেন, সব সময় পেঁচিয়ে বলেন কেন? প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে উত্তর দিল, তোমার দিকে আজ অনেক তাকিয়েছিল। তাতে কি হয়েছে? মেয়ে যখন হয়েছি তাকিয়ে তো থাকবই। তাছাড়া মেয়েদের জন্য দৈনিক রুটিন এটা, আমরা অভ্যস্ত হয়ে গেছি। প্রমুখ দাঁতে দাঁত চাপলো, রাগান্বিত গলায় বলল, স্টুপিড, হয়তো টপস আর জিন্স পরার কারণে। সিরাত মনে মনে মজা পেল, প্রকাশ করলো না। চোখ মুখ এমন ভঙ্গি করলো যেন সে বুঝেইনি। অতঃপর সুরে সুরে রসিয়ে রসিয়ে বলল, ও তাই নাকি? তাহলে তো ঠিকই আছে। প্রতিদিন থ্রি পিস পরা থাকলেই ড্যাব ড্যাব করে তাকায়। আজ আবার হট টপস আর জিন্স পরেছিলাম। তাছাড়া আপনার ভাষ্যমতে আমাকে আজ একটু বেশি হট লাগছিল। ওহ, সব টপসের কামাল। চুপ, অসভ্য। আর একটাও কথা নয়, মেজাজ গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। তুমিও মজা করেছো আমার সাথে, একটা চড় মেরে গাল লাল করে দেবো। হট লাগুক না হয় রানুমণ্ডল লাগুক, সেটা দেখবো আমি। ওরা দেখবে কেন? সিরাত প্রথমে থতমত খেলেও পরক্ষণে নিজেকে সামলে নেয়, কিন্তু সাহস বাড়িয়ে এতক্ষণ যা তা বললেও এখন বুঝতে পারল লোকটা ব্যাপক ক্ষেপে আছে। আর রাগানো ঠিক হবে না, তাই সকালের কথা ভাবলো। সেও খেয়াল করেছে এই ব্যাপার। মেয়েদের দিকে কেউ এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে আর তারা সেটা বুঝবে না, এটা কখনো হয়েছে? সেও বুঝেছিল। এটাও লক্ষ্য করেছে প্রমুখের রাগ মিশ্রিত মুখ। লোকটা কেমন কষ্ট করে সহ্য করছিল, রাগে রিরি করছিল ভেতরে ভেতরে, আর চোখে সবকিছুই অবলোকন করেছে সে। প্রথমে অস্বস্তি লাগলো, প্রমুখের রেগে যাওয়া মুখাবয়ব খুব এনজয় করেছে। মনে মনে বলেছে, দেখ বেটা এখন কেমন লাগে, আরও নিজের বউকে শর্টস টপস পরিয়ে ঘোরা, তাহলেই দেখবি শকুনেরা কিভাবে চোখ দিয়ে গিলে খায়। এখন কেমন লাগে? ভেতরে ভেতরে জ্বলছিস কেন? বেশ হয়েছে, পুড়ে ছাই হয়ে যা। প্রমুখের ডাকে ধ্যান ভাঙলো। বেশ রসিয়ে রসিয়ে আবারও খোঁচা মেরে বলল, আপনার কথা মতোই তো ড্রেস পরেছি, এখন তাকিয়ে থাকলে আমার কি? তাছাড়া আমার ভালোই লেগেছিল। বিকেলেও অন্য টপস পরবো। তৎক্ষণাৎ খেকিয়ে উঠে প্রমুখ ফোন ছুঁড়ে মেরে সিরাতের চোয়াল শক্ত করে ধরে শক্ত গলায় বলল, মেরে ফেলবো, আর জীবনে বাসার বাইরে অন্য সারা বের হলে হাত পা ভেঙে বাসায় বসিয়ে রাখবো। সিরাত মনে মনে ভয় পেল, প্রকাশ করলো না। আর একটু এগিয়ে দেওয়ার জন্য বলল, মারলেই কি? যা দেখার সব তো দেখেই ফেলেছে আজ। সব জায়গায় গুন্ডামি চলে না। সবাইকে দেখাতে চান আপনার বউ সুন্দরী, এবার এসব তো সহ্য করতেই হবে। চুপ, আর একটাও কথা না।
এখন যেমন কাপড় পরেছো বিকেলেও এটাই পরবে। সিরাত মনে মনে পেট ফাটা হাসি হাসলো, খুব কষ্টে বলল, তাহলে ভুল স্বীকার করছেন। সকালে যে বললেন আমার নরম হাত আস্ত থাকবে না। প্রমুখ তাকে ছেড়ে একটু দূরে শুয়ে নম্র কণ্ঠে উত্তর দিল, আগে বলেছিলাম বুঝিনি এত কষ্ট হবে। তোমার দিকে কেন সবাই এভাবে তাকাবে? শুধু আমি তাকাবো। আর এখন তুমি আমার হাত ভেঙে দাও, সামনে আসি। সিরাত চোয়ালে হাত রেখে মুখ ফুলিয়ে বলল, লাগবে না, এখন বুঝলেন তো আমার কেমন লেগেছে। বুঝেছি। সিরাত হেসে শুয়ে পড়ল। যাক, লোকটা তার ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। প্রমুখ তাদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে সিরাতের মাথায় হাত বুলিয়ে বলল, যাও বাগান ছিবিছি বিকালে যাব, ঠিক আছে? সিরাত পরম আবেশে চোখ বন্ধ করে মিহি কণ্ঠে উত্তর দিল, অবশ্যই, যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। সারা বিকেলে দুজনে ঝাউ বাগানে সি বিচে ঘুরে বেড়ালো। সিরাত বিকেলে ড্রেস পরেছিল, কুর্তি আর প্যান্ট, গলায় ঝুলিয়ে রাখলো ওড়না। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে দাঁড়ালো বিচের সামনে। সেখানে তখন হাজারো হাজারো মানুষের ভিড়। সবাই সূর্যাস্ত দেখার আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে। কক্সবাজার হোক অথবা পাহাড়, সবাই সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার মাঝে এক অন্যরকম অনুভূতি অনুভব করে। সিরাতের চোখ মুখ খুশিতে চিকচিক করছে। সেই উৎফুল্ল মুখখানা প্রমুখ দেখে যাচ্ছে অনিমেষ। একসময় সূর্যাস্ত হলো ধীরে ধীরে। সেই মুহূর্তটা আরো স্পেশাল করার জন্য প্রমুখ তার ঠিক পেছনে দাঁড়ালো। সিরাতের পেটে আলতো করে জড়িয়ে ধরে থুতনি ঠাকায় মেয়েটির ঘাড়ে। তার উষ্ণ নিঃশ্বাস ক্ষণে ক্ষণে উপচে পড়ছে সিরাতের ঘাড়ে। মেয়েটি আবেশে চোখ বন্ধ করে হাত দুটি প্রমুখের জড়িয়ে রাখা হাতে রাখলো। আজকাল কেন জানি সবকিছুই সুখ সুখ লাগে তার কাছে। প্রমুখ আস্তে আস্তে আরো মিশে গেল। ঘাড়ে নাক ঘষে ঠোঁট চেপে গাঢ় চুম্বন করে বলল, এর আগে অনেকবার কক্সবাজার এসেছি, সূর্য দেখেছি, কিন্তু আজকের মতো এত স্পেশাল লাগেনি। মন জুড়ে ঠান্ডা শীতল হাওয়া বয়ে যায়নি। তাহলে আজ হঠাৎ এমন লাগছে কেন, বলতে পারো বউ? সিরাতের চোখে সূর্য ডুবে যাওয়া অন্তিমকালে চোখ রেখে ধীর কণ্ঠে উত্তর দিল, আগে কি আপনার সাথে আমি ছিলাম? এইবার সাথে বউ আছে, তাই হয়তো একটু বেশি স্পেশাল। সিরাত থামলো একটু, খুশি মেজাজে আহ্লাদি কণ্ঠে বলল, জানেন আমার খুব খুব শান্তি লাগছে। সন্ধ্যার এই মৃদু মন্দ বাতাস গায়ে লেগে প্রশান্তি অনুভব হচ্ছে হৃদয়ে। এত খুশি আমারও এই জীবনে কখনোই হয়নি। হয়তো এখন আপনি আছেন বলে খুশি খুশি লাগে। প্রমুখ নিঃশব্দে হাসলো। কানের লতির কাছে নাক মুখ ঘষে সিরাতকে পাগল করে তুলল। অস্থির কণ্ঠে বলল, আমার সুইটহার্ট, তুমি সাথে থাকলে কষ্ট সুখ মনে হয়। রাতে হালকা ডিনার করে জলদি ঘুমিয়ে পড়ল সিরাত। সারাদিন দৌড়াদৌড়ি লাফঝাপ হাঁটাহাঁটি করে তার অবস্থা ভয়াবহ। ব্যথায় রীতিমতো কাতরাচ্ছে। প্রমুখের অবস্থা দেখে দিশেহারা হয়ে যায়। অবশ্য তারও খারাপ লেগেছে এতদিন পর গাড়ি ছাড়া মাইলের পর মাইল হেঁটে বেড়ানোর জন্য। তবু ইচ্ছে ছিল বউকে আদর করার। যখন তা পূরণ হলো না, সে বাইরে থেকে খুব কষ্টে ব্যথা স্প্রে আনায়। সেটা সিরাতের পায়ে লাগিয়ে দিল, হাত দিয়ে অনেকক্ষণ মালিশ করে দেয়, মাথা টিপে দিয়ে ঘুম পাড়িয়ে দিল খুব যত্নে। শেষে নিজেও রাত 12টা পর্যন্ত ফোন ঘাটাঘাটি করে সিরাতের দিকে একবার তাকালো। মেয়েটা আসলেই দুর্বল, একটু ব্যথাও সহ্য করতে পারে না। একদিনে কেমন চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। প্রমুখের বুকটা মোচড় দিয়ে উঠল। হয়তো এই প্রথম কোনো মেয়ের যন্ত্রণা অনুভব করলো। সিরাত ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে, গায়ে পাতলা কম্বল। সেই কম্বলের ভেতরে প্রমুখ ঢুকে পড়ে, আলগোছে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে সিরাতের ঘুমের সুযোগ নিয়ে সারা মুখে টপাটপ চুমু খেলো। শেষে সেই কোমল ঠোঁটের কাছে গিয়ে ঠেকলো, আলতো করে চুম্বন খেয়ে সরে আসে। মৃদু হেসে লাইট অফ করলো। সিরাতকে বুকে টেনে নিলে মেয়েটিও প্রমুখকে জড়িয়ে ধরে। মনে মনে খুশি হয়ে ছেলেটি তার চুলে মুখ গুজে বিড়বিড় করলো, আমার বাসর ঘরের 12টা বাজানোর জন্য আপনাকে 1 বস্তা অক্টোপাস গিফট করা হবে মোহনী। সবসময় আমার অনুমতি নিয়ে সিনেমিনি খেলার জন্য অনেক ধন্যবাদ কালো নাগিনী। ঘুমান, আজ না হয় শান্তিতে ঘুমান, কাল না হয় এতদিনের যন্ত্রণা শুধু আসলে ফিরিয়ে দিলাম। বিষণ্ণ আকাশ। শেষ রাতের পর থেকে মুষলধারে বৃষ্টি। সকাল থেকে প্রচণ্ড ধারায় বৃষ্টি হওয়ার ফলে অধিকাংশ পর্যটক হোটেলে অথবা রেস্টুরেন্টে ঘোরাঘুরি করছে। সাধারণত বৃষ্টি বন্দি যাকে বলে। কেউ আবার কক্সবাজারে ভয়ঙ্কর বৃষ্টি অনুভব করার জন্য বাইরে বের হয়েছে, ভিজছে ইচ্ছে মতো। কিছু পর্যটক রুমে শুয়ে সময় কাটাচ্ছে, কখন বৃষ্টি থাকবে অপেক্ষারত। কেউ বা রুমের বিশাল খোলা বারান্দায় বরাদ্দকৃত চেয়ারটায় কোলে রাখা উপন্যাসে চোখ রেখে ডুবে আছে বইতে। রেস্তোরাঁয় ভিড়ের মেলা, চারিদিকে মানুষ আর মানুষ, একটু পা ফেলার জো নেই। চারিপাশে মানুষের কলরব, হাসাহাসি, গানে হট্টগোলে। প্রতিটা রেস্টুরেন্টের টেবিলে জমজমাট পরিস্থিতি। সকাল সকাল চলে এসেছে ভরপুর পেট ভোজন করতে। জম্পেশ আড্ডার তালে তালে গিলছে। সকাল 11টা পায়।
এতক্ষণে সবাই মিলে বিশাল হোটেল শূন্য করে ঘুরে বেড়াতেও বিভিন্ন সি বিচে, অথচ আচমকা বৃষ্টির আগমন যেন সব প্ল্যান পানিতে ডুবিয়ে দিল তাদের। যারা বন্ধুদের সাথে একদিনের জন্য আসে, কপাল খারাপ থাকায় মনে একরাশ দুঃখ নিয়ে রেস্টুরেন্টে বসে আছে। ভেবেছিল সারাদিন ঘুরে রাতের বাসে উঠবে। বৃষ্টি আস্তে আস্তে কমে আসলো। বৃষ্টির মিষ্টি সকালে একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। প্রমুখ সেই সকাল 9টায় উঠলেও নিরুপায় হয়ে বসেছিল বারান্দায়। সেখান থেকে কাছের সি বিচের বৃষ্টি ভেজা ভিউ অনুভব করছিল। ওদিকে তখন জনমানবহীন শূন্য। ফোনে মুভি দেখে সময় পার করছিল সে। সিরাত ঘুমিয়ে থাকায় ডেকে বিরক্ত করেনি। মেয়েটা উঠে 10টায়। এরপর ফ্রেশ হয়ে দুজনেই বসেছিল বৃষ্টি থামার অপেক্ষায়। অবশেষে 11:30টায় বেরিয়ে যায় হোটেল থেকে। তখন চারিপাশে মেঘলা আকাশ রূপ নিয়েছে। বৃষ্টি আসার আপাতত সম্ভাবনা নেই, কিন্তু প্রকৃতি গুমোট ভাব বিরাজ করছে। তাদের মতে সবাই একে একে হোটেল রেস্টুরেন্টে সবাই খুশি মনে বেরিয়ে পড়ল। প্রমুখ সুগন্ধা ব্রাঞ্চের একটা রেস্টুরেন্টে গেল। দুজনেরই খিদে পেয়েছে ভীষণ। প্রমুখ মেনু থেকে অর্ডার করলো চিংড়ি শুটকি, গরুর মেজবানি, কোরাল কারি, রূপচাঁদা ফ্রাই, লইট্টা ফ্রাই আর গরুর কালাভুনা। প্রমুখ মাংসপ্রেমী হলেও সিরাত মাছপ্রেমী। লোভনীয় সব আইটেম দেখে সিরাত গপাগপ খাওয়া শুরু করলো। চিংড়ি শুটকি গরম ভাতে মেখে প্রমুখকে জিজ্ঞাসা করলো। দারুণ খেতে, আপনি টেস্ট করে দেখুন। প্রমুখ খাচ্ছিল গরুর মেজবানি। চট্টগ্রামে এটা স্পেশাল আইটেম। সে মাথা বামে ডানে ঝাঁকিয়ে বুঝালো খাবে না। সিরাত জোর করতে থাকে। এক পর্যায়ে কোরালকারি এক চিমটি মুখে তুলল, কিন্তু আর কোনোটা চেখেও দেখল না। মেয়েটি মুখ ফুলিয়ে থমথমে গলায় বলল, নিরামিষ একটা। কই রূপচাঁদা করলা খাবে তা না, খাচ্ছে সেই গরু। আমি তো ভুলে গেছিলাম, গরু তো গরুই হবে। প্রমুখ চোখ গরম করে তাকালো, ধমকে উঠে বলল, চুপচাপ নিজে খাও, আমাকে নিরামিষ বলো কোন সাহসে? জলজান্ত গরু খাচ্ছি, তবু নিরামিষ বলছো? আসল নিরামিষ তো তুমি, তোমার দেহের পয়েন্টে পয়েন্টে নিরামিষ। কে বললো আপনাকে? আমি মোটেও নিরামিষ নই। খুব জানা আছে, জীবনে একটা চুমে খেতে পারলে না, আবার আসছে নিজেকে আমিষ প্রমাণ করতে। আমাকে দেখো আমিষ কাকে বলে। গরু খাচ্ছি, চুমো খাচ্ছি। আমাকে বলো আমিষ কাকে বলে। গরুও খাই, চুমোও খাই। সিরাত আর কথা বাড়ালো না। ব্যাটা খাটাস, শুধু মাছ টেস্ট করতে বলেছে বলেই এত কথা শোনাতে হবে। রাগে গা পিত্তি জ্বলে গেল তার। সে মেজাজ খারাপের জন্য গরু স্কিপ করতে চাইল, কিন্তু ওই ব্যাটার এত মাখো মাখো খাওয়া দেখে লোভ সামলাতে পারল না। কিভাবে একা একা খাচ্ছে। পরপর প্রমুখ যখন লোকমা নিজের মুখে দেয়, সেই কোমল ঠোঁট ফাঁকা হয়, নড়ে ওঠে। ভাত আর ঝোল যখন ঠোঁটে লেগে যায়, ছেলেটা জিহবা দ্বারা ঠোঁট স্পর্শ করে। সেই দৃশ্য সিরাত বেহায়া নজরে দেখে মনে মনে শয়তানি হাসি হাসে। তারও ইচ্ছা হলো লোকটার হাতে এক লোকমা খেতে, কিন্তু ব্যাটা খাটাস। একবার বলল না যে আসো বউ খাইয়ে দেই। এসব তো বলবে না, সারাক্ষণ শুধু মুখ চালাতে পারবে, কাজের কাজ একটাও পারে না। কচু, কথার তালে তালে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেই না সে আমিষ। নয়তো বুঝবো কিভাবে? জোর করে হলেও আমিষগিরি দেখাতে হয়। এতেই বোঝা যায় কে নিরামিষ। অসভ্য লোক। গরু খাবে না করেও শেষে নিজের মনের কাছে হেরে সবগুলো ঢেলে নিল। আস্তে আস্তে খেয়ে শেষ করে। প্রমুখ তখন ফালুদা খাচ্ছিল। সিরাত হাত ধুয়ে বসলো চেয়ারে। প্রমুখ তার দিকে ফালুদা বাড়িয়ে দিল। 1 চামচ খেয়ে থেমে গেল। এত বড় কথা, তার পেটে জায়গা নেই। ভাত অল্প হলেও আইটেম ছিল অনেক। সেগুলো একটু একটু নিয়ে টেস্ট করতে পেট ফুলে গেছে। বিল মিটিয়ে তারা উঠল গাড়িতে। হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলো। প্রমুখ আর সিরাত দুজন পাশাপাশি বসা। প্রমুখ তার দিকে তাকিয়ে পড়ল, পায়ের ব্যথা কমেছে? হাঁটতে পারবে? হিমঝড়ি পড়ছে, অনেক উঁচু পাহাড়ে কিন্তু উঠতে হবে, পারবে? সিরাত আলগোছে নিজের মাথা ছেলেটার কাঁধে দিয়ে বলল, কষ্ট হলেও পারতে হবে, পায়ের ব্যথা সারেনি, রয়েছে কিঞ্চিত। প্রমুখ চিন্তিত হয়ে ভাবল কিছু, এরপর চিবিয়ে চিবিয়ে বলল, কাল তো খুব দেহের এনার্জির কারণে বাচ্চাদের মতো লাফাচ্ছিলে। এত বড় দামড়ি হয়ে কীভাবে লাফাও? আশ্চর্য। রাতে সে আমাকেই লাগে পা মালিশ করে দিতে। কাল ভেবেছিলাম কি, আর তোমার কারণে কি হলো? অসহ্য মেয়ে একটা। প্রমুখের কথায় মুখ ফুলালো মেয়েটা। মুখ ঝামটা মেরে অন্য পাশ ঘুরে রইল। কিছুক্ষণ পর বাইরের রাস্তায় আঙ্গুল দিয়ে প্রমুখ এটা ওটা চিনিয়ে দিচ্ছে তাকে। সিরাতও আগ্রহ ভরে মুখ নিয়ে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। হিমছড়ি পৌঁছে টিকিট কেটে আনলো প্রমুখ। এরপর সিঁড়ির কাছে আসতে সিরাত সেদিকে তাকিয়ে হা হুতাশ করে বলল, ও আল্লাহ গো, অসম্ভব। আমি ওই পাহাড়ে উঠতে উঠতেই অক্কা পাবো। এই ব্যথাযুক্ত টনটন পা নিয়ে জীবনেও যেতে পারবো না। আপনি বরং একাই যান। প্রমুখ ওর কবজি ভালো করে ধরে বলল,
একা যাবো বলে দুটো টিকিট কিনেছি। তাহলে সাথে আসলে কেন? গাড়িতেও তো জিজ্ঞাসা করছিলাম, তখন থেকে বড় বড় মুখ করে বললে। আসলে মেয়েদের জয়েন্টে জয়েন্টে পেস। ভেবেছিলাম অল্প উঁচু, কিন্তু এখন অল্পই এটা, চুপচাপ হাঁটো। কথা বলতে বলতে গেলে চোখে পলকে উঠে যাবে। না প্লিজ, আমি কখনো উঠতে। বাকি কথা শেষ হলো না মেয়েটার। এত লোকের মাঝে প্রমুখ চট করে কোলে তুলে নিল তাকে। এরপর সিঁড়ির দিকে পা বাড়ালো। সিরাত হতভম্ব, হকচকিয়ে উঠে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার দুটি হাত আপনা আপনি প্রমুখের গলা শক্ত করে আঁকড়ে ধরেছে। সে হা করে ছেলেটার মুখের দিকে তাকাতে প্রমুখ বলল, এই মেয়ে, মাছি ঢুকবে, মুখ বন্ধ, চোখ নিচে। খেয়ে ফেলবে নাকি? ছেলে বলে ভয়টা নেই নাকি? আশেপাশের মানুষ দেখছে, নামান বলছি, আমি যেতে পারবো। দেখুক, আমি ভয় পাই নাকি? লজ্জা করছে আমার। সব লজ্জা কেটে যাবে আজ রাতে। মেয়েটির কানের কাছে ফিসফিস করে বলতেই সিরাত তার বুকে মুখ লুকিয়ে নিঃশব্দে হাসল। সেখান থেকে অস্পষ্ট কণ্ঠে বলল, আর সহ্য হচ্ছে না বুঝি? প্রমুখ আগের ন্যায় ফিসফিস করল, হুম, ধৈর্য আমার ডিকশনারিতে নেই। একটু দেরি হলে নষ্ট পুরুষে পরিণত হব। তখন কিন্তু চরিত্রহীন, লাগামহীন, অসভ্য, নির্লজ্জ বলতে পারবে না। সিরাত ঠোঁট কামড়াতে থাকলো, লজ্জায় বিড়বিড় করে বলল। শুধু বউয়ের কাছে চরিত্রহীন, লাগামহীন, অসভ্য, নির্লজ্জ হলে সমস্যা নেই। প্রমুখ শব্দ করে হেসে ফেলল, উচ্চস্বরে বলল, ওকে ম্যাম, বিয়ের পর থেকে এই লাগামহীন মানুষটি শুধু আপনারই। পাহাড়ে উঠে নামিয়ে দিল প্রমুখ। আমরা এখন হিমছড়িতে, এই লেখায় দাঁড়ালো সিরাত। প্রমুখ তার ছবি তুলে দেয়। দুজনে মিলে কয়েকটা ছবি তুলে তাকালো সামনে। একদম উঁচুতে উঠে নিচেই শুধুই সমুদ্র। একটু সেন্ট মার্টিন ফিল পাওয়া যায়। নির্মল বাতাসে পাশাপাশি দাঁড়িয়ে অনুভব করলো প্রকৃতির অসাধারণ সৃষ্টি। মনে প্রশান্তি ছেয়ে গেল তাদের। বৃষ্টির পর মৃদুমন্দ বাতাসে শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। দুজনার আনচান মন হচ্ছে বড় অশান্ত। প্রিয় মানুষকে একটু জড়িয়ে ধরার প্রয়াস, কিন্তু কেউ প্রকাশ করলো না। এত লোক সমাগমের ভিড়ে তাদের ইচ্ছে ভেতরেই রইল। শুধু হাতে হাত রেখে সামনে তাকালো। ঝিরিঝিরি শব্দে হাওয়ায় চুলগুলো উড়ে যাচ্ছে সিরাতের। সেই চুল বারবার ঠিক করে দিচ্ছে ছেলেটি। এই পাগলাটে কর্মকাণ্ডে খিলখিল করে হাসছে মেয়েটি। কিছু সময় পর তারা নেমে পড়ল। সেই আগের ন্যায় প্রমুখ তাকে কোলে নিয়েই নেমেছে। অতঃপর দেখতে গেল ঝর্ণা, যেটা হিমছড়ি ঝর্ণা নামে পরিচিত। ছোট্ট একটা ঝর্ণা নেমে যাচ্ছে অসীম ধারায়। সিরাত ঝর্ণা থেকে হাতে পানি নিয়ে অল্প করে ছিটিয়ে দিল প্রমুখকে। প্রমুখ রেগে তাকায়, হাতের সাহায্যে শার্ট ঝেড়ে বলল, পিছলে যখন ওই কচি কাঁচা কোমরখানা ভাঙবে, তখন বেশ হবে। সব হাসি মুহূর্তে চুপসে যাবে। বেয়াদব মেয়ে, আমার কাছে আসো বলছি। শেষে তো কচি কাঁচা কোমর ভাঙলে আমারই জ্বালা। সিরাত ফিক করে হেসে উঠে ঠোঁট টিপে বলল, সমস্যা কি? পায়ের ট্রিটমেন্ট যেভাবে করেছেন সেভাবেই করবেন। প্রমুখ কপালে ভাঁজ ফেলে মুহূর্তে বাঁকা হেসে বলল, পায়ের মতো কোমরে সফটভাবে মালিশ করে দেব। ও বেবি, নো প্রবলেম, এটা আমি খুব পারবো। অসভ্য পুরুষ, মুখে লাগাম টানুন। বউয়ের কচি কাঁচা কোমরখানা একটু বেশি হট অ্যান্ড অ্যাট্রাকটিভ। লজ্জায় গাল দুটো লাল হলো। পরক্ষণের আগে গজগজ করলো সিরাত। নাকের পাটা খানিক কাঁপছে। কেন সবসময় তাকেই পচায়? এ কেমন জামাই পড়লো তার কপালে? সবার জামাই তাদের ভালোবাসে, আদর করে, আর তার জামাই সব সময় খেপায়, পচায়, রাগায়। অসহ্য। দুহাতে পানি নিয়ে দৌড়ে এলো প্রমুখের দিকে। প্রমুখ বুঝতে পেরে ধমকা ধমকি করে পানি তার দিকে ফেলতে মানা করে। সিরাত তার কথা শুনলে তো গাল ভরে হেসে আরো জোরে দৌড় দেয়। প্রমুখ এবার চোয়াল শক্ত করে ধমকে ওঠে, স্টুপিড, মেরে ফেলবো। পানি ফেলাও বলছি? এর আগেও ভিজিয়ে দিয়েছো, কিছু বলিনি। এবার পানি ছুড়লে হাত ভেঙে ফেলবো। বউটু মানবো না কিন্তু একদম। সাহস থাকলে হাত ভেঙে দেখান। সিরাত, কাছে আসো না বলছি, দূরে যাও। সিরাতের হাত থেকে পানি পড়তে পড়তে অবশিষ্ট যতটুকু বাকি ছিল ফট করে ছুঁড়ে মারল প্রমুখের গায়ে। নীল রঙের শার্টটি মুহূর্তেই ভিজে গেল। হতভম্ব প্রমুখ বইয়ের সাহসী কাণ্ডে রীতিমতো অবাক চোখে তাকিয়ে রইল। তার চোখে অবিশ্বাস। কি করলো এই মেয়ে? এটা কি সেই সেই মেয়ে তার উপর রেগে তারই রুমে টানিয়ে রাখা দেয়ালে সেই ফ্রেমটা ভেঙে ফেলেছিল? সব রাগ জেদ গ্লাস আর ফ্রেমে ঝেড়েছিল। আজ যেন খুবই অচেনা রূপ সিরাতের। ভেতরে রাগে ফুঁসলেও প্রমুখ কোমল চোখে বিস্ময় নিয়ে চেয়ে রইল। সিরাত হাসছে। তার খিলখিল ধ্বনি প্রমুখের কান ঝালাপালা করে দিচ্ছে। প্রণয় সুরে সুরে কান দুটো পচে যাচ্ছে। রাত ৯টা। সন্ধ্যার পাখিরা নিজের ঘরে ফিরে গিয়েছে অনেক আগেই। সিরাত হোটেলের নিচে বালুতে বসে আছে একা একা। তার হালকা ক্লান্ত ক্লান্ত অনুভব হচ্ছে। প্রমুখ গেছে দুজনের জন্য নাস্তা আনতে। হিমছড়ি থেকে ফিরেই তারা লাঞ্চ করে। এরপর আশেপাশে ঘুরতে ঘুরতে বিকেল হয়ে যায়।
হোটেলে ফিরেছে ক্ষণিক সময় আগে। প্রমুখ আসলো কিছুক্ষণ পর। আচমকা সিরাতের হাত টেনে ধরে বলল, রেস্টুরেন্টে যেতে হবে। হঠাৎ টানে ভয়ে মুখ কালো হয়ে যায় সিরাতের। ভয়ার্ত চেহারায় মৃদু কণ্ঠে উত্তর দিল, কেন? এখানে কিছুক্ষণ থেকেই রুমে ফিরবো। না, রাত 10টায় হোটেলে যাব, ততক্ষণ আসো, আরও কিছুক্ষণ করি। কিন্তু চুপ, আর একটাও শব্দ নাই। সিরাত দমে যায়। প্রমুখ তার হাত শক্ত করে ধরে হাঁটতে লাগলো। কাছের এক রেস্টুরেন্টে গিয়ে ডিনার করলো। আজ রাতের আকাশে চাঁদের দেখা মিলেছে। চারিপাশে জ্যোৎস্নার আলোয় ঝলমল করছে। মস্ত বড় চাঁদের কিরণে স্নিগ্ধ রূপ ধারণ করেছে সমুদ্রের জল। পূর্ণিমায় সিরাতের মুখটা এক নজর দেখে প্রমুখ বলল,